তাহলে বাংলাদেশ 18 ওভারের ম্যাচ খেলবে, 8 জনে খেলবে। এটা কিভাবে? কারণ হচ্ছে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। এটসেট্রা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম করছি। বাংলাদেশ যখন ক্রিকেট খেলতে নামে তখন আমাদেরকে প্রথম 3 জনকে বাদ দিয়ে রেখে তারপরে খেলতে হচ্ছে। এখানে তাসকিনের একটা নড়বড়ে অবস্থা আছেই, এখানে সাইফুদ্দিনকে নেওয়া কি প্রয়োজন ছিল কিনা সেটা আপনারাই বলবেন। বাংলাদেশকে বলা হয় 8 জনের দল। কেন বলা হয়? কারণ যেই একাদশ খেলবে সেই একাদশের মধ্যে 3 জন থাকবে যারা বাংলাদেশের জন্য কিছুই করতে পারবে না, কন্ট্রিবিউট করতে পারবে না, তাদের কোনো কন্ট্রিবিউশন থাকবেই না। হয়তো থাকবে কোনটা, তাদের জন্য বরাদ্দ করা আছে 10 বল অথবা বেশি গেলে 2 ওভার। তাহলে বাংলাদেশ 18 ওভারের ম্যাচ খেলবে, 8 জনে খেলবে। এটা কিভাবে? কারণ হচ্ছে আমাদের যেই টপ অর্ডার 3 জন লর্ড, 3 জন কিং অফ জিরো, অর্থাৎ লিটন দাস, সৌম্য সরকার আর আমাদের ক্যাপ্টেন লর্ড শান্ত, এই 3 জনে যখন পাওয়ার প্লেতে নামে 3 জনেই 10 বল বা 2 ওভার 3 ওভার খেয়ে চলে আসে। তারপর থেকে বাংলাদেশের ম্যাচ শুরু। যখন তাওহিদ হৃদয় নামে অথবা সাকিব নামে অথবা মাহমুদুল্লাহ আসে তখন বাংলাদেশে মোটামুটি একটা স্কোর হয়। তার আগে যেই খেলাটা হয় সেটা হচ্ছে তারা নামবে এবং উঠে যাবে, 11 জনের কোটাটা পূরণ করবে, কিন্তু 11 জনের খেলাটা পূরণ করবে না। খেলবে হচ্ছে 8 জন, কোটা পূরণ করবে হচ্ছে বাকি 3 জন এসে 11 জনের। তো আসলে বাংলাদেশকে যখন পাঠিয়েছে দল নির্বাচন করে তখনই বোঝা উচিত ছিল যে যখন শান্ত বলেছিল যে তাদের প্রতি এক্সপেকটেশন রাখতে না, দ্যাট মিন্স তারা 3 জন বাংলাদেশের জন্য দুধ ভাত হিসাবে খেলতে গেছে এবং তাদের জন্য কয়েকটা বল বাকি রাখছে, ওভার আছে, তারা সেই ওভারগুলো খেলে ড্রেসিং রুমে এসে চা নাস্তা খাবে আর পায়ের উপর পা ঝুলিয়ে টিভিতে খেলা দেখবে অথবা মাঠের যে খেলা তারা দেখবে যে কী করছে, পর্যবেক্ষণ করবে। তারা হচ্ছে পর্যবেক্ষক টিম, 3 জনের টিম, লর্ড টিম। তো আসলেই আমি সত্যি কথা বলি, আমার নিজেরও খারাপ লাগে খুব। আসলে যখন খেলা দেখি, যখন হেরে যায় কোনোভাবে মানতে পারি না আসলে কেন হারলো। আপনারা দেখেন নামিবিয়া, উগান্ডা থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, এদের খেলা তো দেখলেন, মানে কী পরিমাণ খেলতেছে তারা। ওপেনাররা হচ্ছে 6 ওভারে রান করে দিচ্ছে, তারপরে যারা আসছে তারা চাপমুক্তভাবে খেলতেছে। তো বাংলাদেশের চাপমুক্ত করবে কি? প্রথমে এসেই যারা চাপে ফেলে দেয় তারা হচ্ছে এই 3 জন লর্ড, শান্ত, লিটন এবং সৌম্য। তা আমার মনে হয় কি, যেখানে আমরা পেসারের জন্য যেমন সাইফুদ্দিনের ব্যাকআপটা প্রয়োজন ছিল, ওপেনারদের জন্য মেহেদী মিরাজকে দরকার ছিল। মেহেদী মিরাজ একাধারে যেমন ফিনিশার তেমনি আবার ওপেনারও খুবই ভালো করতো, ওদের থেকে খুবই ভালো করতো। অন্তত আর যদি আউটও হইতো তাহলে 20 রান করতো 9 বলে 10 বলে, তারপরে আউট হইতো। আর ভালো খেললে তো 100 পর্যন্ত যাওয়ার মতো অ্যাবিলিটি মেহেদী মিরাজের আছে। কোন যুক্তিতে এদেরকে বাদ দিয়েছে তারাই ভালো জানে। আমি বলবো অদক্ষ নির্বাচক প্যানেল। তাদের মধ্যে ইমোশনাল জিনিসটা বেশি কাজ করে। তারা হয়তো স্বাধীনতা চেয়েছে যে আমরা আমাদের মতো কাজ করব, কিন্তু অদক্ষ যদি অদক্ষের মতো কাজ করে তাহলে সেখানে স্বাধীনতা থাকে কিন্তু ভালো কিছু বয়ে আনে না। তারা কারচুপি করছে সেটাও আমি বলছি না, কিন্তু তারা অদক্ষ, দূরদর্শী না। যদি দূরদর্শী হইতো তাহলে আগে ব্যাটিং অর্ডারটা ঠিক রাখতো। কারণ বাংলাদেশের ওই যেটা বললাম যে বাটলারের মতো এরকম প্লেয়ার নাই, ব্যারিস্টার মতো এরকম প্লেয়ার নাই যে একবারেই যদি টিকে যায় তাহলে ম্যাচ জিতিয়ে দিবে। বাংলাদেশের প্রত্যেকে কন্ট্রিবিউশন করা লাগবে। তো সেখানে ব্যাটিং অর্ডারটা ভালো দরকার ছিল, অলরাউন্ডার দরকার ছিল। যেখানে আমাদের সাকিবের পরে মেহেদী মিরাজ এবং সাইফুদ্দিনের মতো অলরাউন্ডার ছিল, সেখানে আমরা তাদেরকে বসিয়ে এমন একটা অদক্ষ টিম বানিয়েছি যেখানে প্রথম 3 জন নাই, 8 জনের একটা টিম। তো সেখানে আমরা কী রান করব আর কি এক্সপেকটেশন করব? আমাদের ভরাডুবি তো ইউএসের সাথে হয়েছে, সামনে আমাদের নামিবিয়া, স্কটল্যান্ড, তারপরে যেই উগান্ডা, এদের সাথে আমাদের হাঁটতে হবে। যদি হার্টের কারো প্রবলেম থাকে বা বাংলাদেশের খেলা দেখতে গিয়ে হার্টের প্রবলেম হইতে পারে, তাহলে কাইন্ডলি বাংলাদেশের খেলা দেখবেন না। প্রয়োজনে জিতে গেলে হাইলাইটস দেখবেন। আমি হাইলাইটস দেখব।
দেখি যে বাংলাদেশের এই অবস্থা, তখন আমি খেলা দেখতে পারি না, পুরোটা অফ করে দিই টিভি। শুভকামনা বললেই যে ভালো কিছু বই আনবে এরকম না, মাঠে খেলা যারা ভালো খেলবে তারাই জিতবে। আজকের মতো এখানে বিদায়, ভালো থাকবেন।